গোপালবাবু, বাংলা নিউজগ্রাফে নমস্কার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভায় বাজেট পেশ করলেন এবং দিশাহীন বাজেট। এই কারণে দিশাহীন বলছি, পুরো গোটা বাজেটে একমাত্র ভাতা, সব কিছুতে ভাতা ছাড়া আর কোনো দিশাই দেখা গেল না। শিল্প তো রাজ্যে নেই, শিক্ষার অবস্থা বেহাল, শুধু ভাতা। সেখানে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে একাধিক ভাতা সেটা বাড়ানোও হলো এবং শুধু ভাতাজীবী রাজ্য হিসাবে বাজেটে তুলে ধরা হলো। কি বলবেন? আমরা জানি যে সুপ্রিম কোর্ট একটা আদেশ জারি করেছেন যে 2009 থেকে 2019-এ যত রাজ্য সরকারের ডিএ বাকি আছে তার 25% অবিলম্বে দিয়ে দিতে হবে। রাজ্যে প্রায় 8 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা, 26-এ নির্বাচন, এই নির্বাচনের প্রাক্কালে একটা অন্তর্বর্তী বাজেট তিনি ঘোষণা করলেন। স্বভাবতই নির্বাচনের আগে বাজেট যেটা থাকে সেটা জনমুখী বাজেট হয়, কিন্তু যার ভাণ্ডারে কিছুই নেই, একদম ফাঁকা, উপরন্তু রাজ্যের কর্মচারীরা তাদের ডিএ বাকি, তাদের ডিএ দিতে হবে এবং 25% ডিএ মানে একটা বিরাট সংখ্যক অ্যামাউন্ট। এই অবস্থায় দাঁড়িয়ে যে অন্তর্বর্তীকালীন যে বাজেট পেশ হলো, বাজেটটা সত্যিই দিশাহীন এ কারণে যে এই সরকারের আর কিছু দেওয়ার নেই, এটা একটা দেউলিয়া সরকার। যদিও উনি চেষ্টা করলেন যে 500 টাকা বাড়ালেন, অর্থাৎ 1500 টাকা, প্রতিদিনের 50 টাকা, প্রতিদিনের 50 টাকা বাড়িয়ে বাংলার মায়েদের কাছ থেকে ভোট পেতে চাইছে। বাংলার শিক্ষিত যুবকদের সঙ্গে তঞ্চকতা করলেন। একটা সুন্দর বাজেট তিনি পেশ করতে পারতেন, কিন্তু এই বাজেট পেশের বেশ কয়েকদিন আগে, 15 দিন ধরে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন আর তৃণমূল কংগ্রেসের নেত্রী বলুন, তিনি নানান জটিল এবং আইনির সঙ্গে এতটা জড়িয়ে পড়েছিলেন এবং নিজে বারবার বিব্রত বোধ করছিলেন, বিব্রত হচ্ছিল না। সুপ্রিম কোর্টে ইসির সামনে, ইসির বৈঠকে যেভাবে বিব্রত হয়েছেন এবং প্রেস মিটগুলোতে তিনি যেভাবে বলার চেষ্টা করছেন, গুছিয়ে বলতেই পারেননি, একটা অগোছালো, মনে হচ্ছে যে তার পতন অনিবার্য। তাই এই বাজেট নিয়ে বিশেষ কিছু বলারও নেই, মানুষ বুঝে গেছে। কিন্তু উনি একটা চমক সৃষ্টি করার চেষ্টা করেছিলেন। দেখুন, এ রাজ্যে যেটা উনি ঘোষণা করলেন বা যার উপরে উনি নির্বাচনটা চালাতে চাইছেন, বিজেপির অন্যান্য রাজ্যে এই অন্নপূর্ণা যোজনা, এটা অটল বিহারী বাজপেয়ীর সময় থেকেই শুরু হয়েছে এবং পিছিয়ে পড়া মেয়েরা যারা আছেন তাদেরকে এই অন্নপূর্ণা যোজনার মাধ্যমে তাদের হাতে অর্থ, তাদের অ্যাকাউন্টে অর্থ পাঠিয়ে সেই সরকার, অর্থাৎ বিজেপির ওই রাজ্যগুলোর ইস্তাহার বা কেন্দ্রীয় যে ইস্তাহারে এই অন্নপূর্ণা যোজনার উল্লেখ আছে এবং সেটা কিন্তু অনেক রাজ্যে, এ রাজ্যে যে টাকাটা দিচ্ছে তার তুলনায় সে রাজ্যের টাকা অনেক বেশি, 2500, 3000, 3500 পর্যন্ত আছে। এবং কেন্দ্রের যে সুফল, এটা কিন্তু আমরা সকলেই পাচ্ছি। এই যে 5 কিলো করে চাল রেশনে, এটা তো কেন্দ্রের। দেখবেন বাজেটে এর কোনো কথা বলা হয়নি। বাজেটে আরও অন্য কিছুগুলোকে, যেগুলোকে এড়িয়ে যাওয়া হয়েছে, যেটা কেন্দ্র দেয়। এই যে 100 দিনের টাকার যে বিষয়টা আছে বা স্কুলে যে খাবারের যে বিষয়গুলো আছে, সেখানে কিন্তু তিনি ওগুলোকে আর কোনো হাতি দেননি, কারণ ওটা কেন্দ্রের। মানুষ কিন্তু এই বাজেটের মধ্যে স্পষ্টত কোনটা কেন্দ্রের বাজেট, অর্থাৎ কেন্দ্র থেকে সরাসরি আমাদের সুবিধাগুলো আসে, এবং কোনটা রাজ্যের বাজেট, যেটা রাজ্য দেয়, সেটা কিন্তু উনি এই বাজেটে ঘুরপথে স্পষ্ট করে দিলেন। তো এই বাজেট নির্বাচনী বাজেট, নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয় নিশ্চিত। যেভাবে হোক না কেন ওনারা চেষ্টা করছেন, কিন্তু চেষ্টার ফলটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা বোঝা খুব মুশকিল আছে, আমরা এইটুকুই বলতে পারি। গোপালবাবু, এই যে ভাতার কথা উঠলো, মুখ্যমন্ত্রী এই যুব সমাজকে নিয়েও একটি ভাতা দিয়েছেন। মাধ্যমিকের পর যারা পাশ করবে সেই সমস্ত যুবক যারা এই পশ্চিমবাংলার যুব সমাজকে তুলে ধরবে, যারা পশ্চিমবাংলাকে দিশা দেখাবে বা গোটা ভারতবর্ষকে দিশা দেখাবে, এই যুব সমাজকে যারা মাধ্যমিক পাশ করবে তাদেরকেও ভাতা দেবে 1500 টাকা। তার মানে গড়পথে 50 টাকা করে মূল্য ধরলো এই যারা পড়াশোনা করছে, যারা যুব, যারা স্টুডেন্ট, তাদেরকে, মানে মুখ্যমন্ত্রী তাদের 50 টাকার মূল্যায়ন করলো। কি বলবেন? দেখুন, পশ্চিমবঙ্গে
কংগ্রেস চলে যাওয়ার পরে একটা বেকারত্বের ছায়া এসেছিল, সেই সময় মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু বেকার ভাতা চালু করেছিলেন এবং মাসে 50 থেকে 70 টাকা, যদিও সেই সময় এই 70 টাকার অনেক দাম ছিল। তো 34 বছর এবং 15 বছর, এই এতগুলো বছর, প্রায় 45 বছরের ওপর যাওয়ার পরেও সেই বেকার ভাতা ঘুরপথে আসছে। তার মানে বামফ্রন্টের সময় যে 56,000 কলকারখানা এখান থেকে চলে গেল, একটি কলকারখানা নতুন করে টিএমসি তৈরি করতে পারলো না, উপরন্তু এখান থেকে আরও 16,000 কলকারখানা বেরিয়ে গেল। এখন এখানে শিল্প নেই, চাকরি নেই, কোনো কিছুই নেই। অথচ এখানকার যে শিক্ষা ব্যবস্থাটাও কিন্তু ভেঙে পড়েছে। এই বেশ কিছু সময় বেশ 3-4 বছর আগে এখানে 10 লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী এবং উচ্চ মাধ্যমিকে দেখা যাচ্ছে মাত্র 5 লক্ষ ভর্তি হলো। মাঝখানে 5 লক্ষ তারা কি পড়াশোনা ছেড়ে দিল না অন্য রাজ্যে চলে গেল? এর নিয়ে কিন্তু কোনো বিশ্লেষণ বা কোনো কিছু রাজ্য সরকারের পক্ষ থেকে পাওয়া গেল না। এটা প্রতি বছরই হচ্ছে। এবছরও বিভিন্ন কলেজে বিভিন্ন জায়গায় সিটগুলো পূর্ণ হয়নি, সেটা সরকারি কলেজই হোক বা বেসরকারি কলেজই হোক না কেন। অর্থাৎ এখান থেকে ব্রেন ড্রেন হচ্ছে, ভালো ভালো স্টুডেন্ট, ভালো ভালো ছাত্ররা তারা কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছে। তো এই মতো অবস্থায় সেই বেকার ভাতা এতদিন বাদে আর 150 টাকা, 1,500 টাকা, অর্থাৎ মাসে দিনে 50 টাকা। একটা চায়ের দোকানে যদি কেউ বসে, চায়ের দামই 10 টাকা এবং তার বিস্কুটের দাম 5 টাকা, তো তারপরে এ তো একটা প্রহসন, এটা কিছু নেই। এইভাবে নির্বাচনী ভোট চাইছেন, এটা লজ্জা, এটা বাংলার পুরোপুরি লজ্জা। তো মুখ্যমন্ত্রী তো বেকার যুবকদেরকে দিশা দেখিয়েছেন, ঝালমুড়ি, ঘুগনি, উনি তো অনেক কিছু ছোট ছোট মাইক্রো শিল্প যেগুলোকে বলে, সেই শিল্পের দিশা তো তিনি দেখিয়েছেন এর আগেও। আমরা জানি চ্যারিটি বিগিনস অ্যাট হোম। উনি ওনার পরিবারের দিকে তাকান। ওনার একটা ভঙ্গ পরিবার ছিল, খালি টালির বাড়িতে থাকতো এবং শুনেছি মমতা ব্যানার্জি ছোটবেলায় পড়াশোনা করতেন এবং বাজারে দুধ বিক্রি করতেন। তো সেই অবস্থায় দাঁড়িয়ে আজকে সেখানে কলকাতার বুকে 35টি বড় বড় বাড়ি, অট্টালিকা, এবং তার ভাইপো যদি আজকে বাজারে বা ওখানে দাঁড়িয়ে যদি চপ বিক্রি করতো তাহলে হতো। ওনার পরিবারে কেউ নয়, ওনার পরিবার রাইস হয়ে গেছে। কিন্তু বাংলার পরিবার যেরকম ছিল তার থেকে আরো পিছিয়ে পড়ছে। কোনো সুযোগ সুবিধা নেই, কোনো রকম উন্নতি নেই, শুধুমাত্র তোলা তোলা এবং বালি চুরি, খাদান চুরি, এই চুরি ওই চুরি, নানান চুরি, তার সঙ্গে স্বাস্থ্যের যে বিকল্প যে কোনো কিছুই নেই। কি অবস্থা সেটা আমরা দেখলাম। এবং এখানে চাকরি চুরি পর্যন্ত হচ্ছে, শিক্ষকদের কি মানে প্রহসনের মধ্যে পড়তে হচ্ছে। এমত অবস্থায় দাঁড়িয়ে এই মমতা ব্যানার্জির এই চমক বাংলার মানুষ নেবে না, ছুরি ফেলে দেওয়ার জন্য তৈরি আছে। যেভাবে বিহারে নির্বাচন হয়েছে রক্তপাতহীন নির্বাচন, ঠিক সেভাবে এইখানে রক্তপাতহীন নির্বাচন হবে। কেননা সংবিধানের আর্টিকেলে 234 324 ধারাতে স্পষ্টত বলা আছে, নির্বাচন কমিশন চাইলে সমস্ত কিছু করতে পারেন, পর্যবেক্ষণ করতে পারেন, নিরীক্ষণ করতে পারেন। রাজ্য সরকার যদি সহযোগিতা না করে তাহলে বাইরের রাজ্য থেকে এখানে অবজারভার নিয়োগ করতে পারেন, প্রয়োজনে সেনা নামাতে পারেন এবং যাতে সুস্থভাবে মানুষ ভোট দিতে পারেন, সমস্ত ব্যবস্থা এটা কিন্তু সংবিধান নির্বাচন কমিশনকে দিয়েছেন। আশা করি নির্বাচন কমিশনের কাছে যে ডেপুটেশনে তিনি নিয়ে গেছিলেন যে 24-এর যে ভোটার লিস্টের মাধ্যমে 26-এ ভোট করতে হবে, কেননা চুরি ওদের করতে হবে, প্রক্সি ওদের করতে হবে, অন্যের ভোট কেড়ে নিতে হবে, এটা হয় না। যেভাবে এসআইআর হচ্ছে, এসআইআর সম্ভবত এ মাসেই শেষ হয়ে যাবে, 14 থেকে 16 তারিখের মধ্যে ফার্স্ট এটা লিস্ট বেরোবার কথা আছে, যদি আরেকটু কিছু সময় লাগে। আজকেরও বিভিন্ন কাগজপত্রে আছে 4টি জেলাতে এটা ঘটনাটা ঘটেছে, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায়। সেখানে নির্বাচন কমিশন চেষ্টা করছেন নির্দিষ্ট সময়ের মধ্যে করতে, যদিও বা ডিএম নদিয়া, ডিএম মুর্শিদাবাদ একটু সময় চেয়েছেন, সময় হয়তো সুপ্রিম কোর্ট দেবে। যাই হোক না কেন ফেব্রুয়ারি মাসের মধ্যেই কিন্তু ভোটার লিস্ট বেরিয়ে যাবে। কেননা নির্বাচন যদি সঠিক সময় না হয় 7ই মের পরে এ রাজ্যে কিন্তু অটোমেটিক্যালি রাষ্ট্রপতি শাসন লেগে যাবে। এটা কেউ চাইছে না, বিজেপি তো চাইছেই না, বাংলার মানুষও চাইছে না। বাংলার মানুষ, আমরা সংবিধানের যে ডেমোক্রেটিক রাইট, আমি আমার নিজের ভোট নিজে দেব, রিপাবলিক রাইট, আমি আমার নিজের সরকার নিজে তৈরি করব, আমরা চাই যেভাবে বিহারে নির্বাচন হলো নির্বাচন কমিশনের তত্ত্বাবধানায় সম্পূর্ণ ব্যবস্থার মাধ্যমে আর্টিকেল 324 কে সামনে রেখে এখানে সুস্থ নির্বাচন হোক, মানুষ তাদের সরকারকে তৈরি করুক, এটাই চাইছে। মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গেলেন এবং তিনি সওয়ালই করলেন, আমি মানে সওয়ালই বলছি, তিনি অনেক কথাই চিফ জাস্টিসের সামনে বললেন। তার মধ্যে একটা উল্লেখযোগ্য পয়েন্ট ছিল মাইক্রো অবজারভার। তিনি বলছেন মাইক্রো অবজারভার তারা নাকি এই গণ্ডগোলগুলো করছে। কোথাও কি মাইক্রো অবজারভারের পয়েন্ট তুলে মুখ্যমন্ত্রী নিজেই নিজের জালে ফেসে গেলেন? কি বলবেন? অবশ্যই
প্রথম তো হচ্ছে উনি যেটা তুলেছেন যে মাইক্রো অবজারভারদের কাজ তখনই আসে যখন বিএলও ঠিকমতো কাজ করে, বিএলওর উপরে যখন ইআরও ঠিকমতো কাজ করে, তিনি বিষয়টা দেখেন, যদি কোনো ভুলভ্রান্তি না থাকে পাশ করিয়ে দেন। কিন্তু এখানে ব্যাপক ভুলভ্রান্তি আছে। একজন পিতার 324টা সন্তান, কিন্তু মাইক্রো অবজারভার যারা পশ্চিমবাংলায় আনা হয়েছে সবাই বাইরের রাজ্য থেকে, এটাই বা কেন? এই প্রশ্ন তো উঠছে। এটা ফেডারেল স্ট্রাকচার, এটা আমাদের দেশ ফেডারেল আছে। আমাদের দেশে যে প্রাদেশিকতা, প্রাদেশিক থেকে উঠে গিয়ে আমাদের কেন্দ্রের সরকার আছে, কেন্দ্রের সরকারের নিচে রাজ্য সরকারগুলো রয়েছে। ভারত একটা অখণ্ড দেশ, সুতরাং ভারতের অন্যান্য রাজ্য থেকে আসতেই পারে। আসছে তো তখন যখন এখানে প্যানেলটা চাওয়া হলো, যখন নির্দিষ্টভাবে বারবার প্যানেল চাওয়ার পরেও যখন পাওয়া যাচ্ছে না, তখন বাইরে থেকে নিতেই হবে। আর বহু রাজ্যে এটা ঘটে। এর আগেও পশ্চিমবঙ্গ থেকে আইপিএস এবং আইএএসকে তুলে নিয়ে গিয়ে অন্য রাজ্যের অবজারভার করা হয়েছে, তেমনি অন্য রাজ্য থেকে অন্য রাজ্যে অবজারভার করা হয়েছে। এতে তো কোনো দোষ নেই। আমি আগেই বললাম 324-এ স্পষ্টত নির্বাচন কমিশনকে দেওয়া আছে, নির্বাচন কমিশন কেবলমাত্র পশ্চিমবঙ্গের জন্য নয়, পশ্চিমবঙ্গের সাথে সাথে আরও 5টা রাজ্যে নির্বাচন হচ্ছে। সমস্ত জায়গায় যেখানে যেরকম প্রয়োজন, যেরকম নিরক্ষণ যা দরকার সেটা নির্বাচন কমিশন করবার ক্ষমতা আমাদের সংবিধান দিয়েছে, গণতন্ত্র দিয়েছে এবং দেশ দিয়েছে, রাষ্ট্রপতি দিয়েছে। তো সেই অনুযায়ী হচ্ছে। এখানে ওনার বাধা থাকতেই পারে, কেননা উনি কিছুই করেননি। উনি যেটা করেছেন প্রহসন করেছেন। মানুষ প্রথমবার দেখেছে, দ্বিতীয় 5 বছর দেখেছে, তৃতীয় 5 বছর দেখেছে, তাকে হ্যাট্রিক করার সুযোগ দিয়েছে। তার উপরে আমরা অনেক কিছু আশা করেছিলাম। দীর্ঘ 34 বছরের সিপিএমের জগদ্দল পাথরটাকে সরাবার জন্য সমস্ত মানুষ একটা প্ল্যাটফর্মে এসে মমতা ব্যানার্জিকে আনা হয়েছিল। আজকে সেই সততা নেই, আজকে দুর্নীতির প্রতীক দাঁড়িয়েছে মমতা ব্যানার্জি। সুতরাং মমতা ব্যানার্জি আর কটা দিন মাত্র বাকি আছে। মমতা ব্যানার্জি নিশ্চিতভাবে হেঁটে যাচ্ছে, মমতা ব্যানার্জি নিশ্চিতভাবে হাঁটছে এবং টিএমসি মুক্ত বাংলা তৈরি হচ্ছে। যেভাবে 21টা রাজ্যে আমাদের এনডিএ সরকার চলছে, তার সঙ্গে 22তম রাজ্য আমরা পশ্চিমবঙ্গকে পেতে চলছি। যাতে পশ্চিমবঙ্গের মানুষও চাইছে যে দিল্লি সরকার এবং রাজ্যের সরকার একত্রে মিলে, আজকে ভাবুন এ রাজ্যে 8 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা। প্রত্যেকটা বাচ্চা, যে শিশু আজকে জন্ম নিয়েছে তার উপরেও 1 লক্ষ টাকা ঋণের বোঝা। এই অবস্থায় দাঁড়িয়ে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ যাতে করতে পারে, কোনো রকম যাতে ভোটের দিনে তছনছ না হতে পারে, ভোটের দিনে মানুষ আক্রান্ত না হয়, প্রকৃত ভোটাররা যাতে ভোট দিতে পারে, তার ব্যবস্থা নির্বাচন কমিশন নিশ্চয়ই করবেন। তার ব্যবস্থা করার জন্য নিশ্চয়ই তারা ব্যবস্থা নেবেন। আমরা চাই বাংলার মানুষ নিজের ভোট নিজে দিক, নিজের সরকার নিজে তৈরি করুক। অসংখ্য ধন্যবাদ।